হ্যালো স্টুডেন্ট, তো আমি তোমাদের প্রদীপ স্যার। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে নবম শ্রেণী গণিত তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 থার্ড সামেটিভ তোমাদের যে করাবো, তোমাদের যে চলছে স্কুলগুলো। তো প্রথম স্কুল দেওয়া হয়ে গেছে, আজকে থার্ড সামেটিভের 2 নম্বর স্কুল রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে তোমাদের কিন্তু এই সেটগুলো দেওয়া হচ্ছে। তো প্রথম ক্লাস 1 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি 1 নম্বর স্কুলটা তোমরা দেখে নিবা। আজকে আমরা 2 নম্বর স্কুল করাবো। আমাদের স্কুলটা আছে ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল। তো পেজ নাম্বার তোমরা চলে যাবা, এই দেখো 215 পাতা আছে। তোমাদের যে বইটা আছে রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা বইটা নবম শ্রেণী, সেই বই থেকে তোমরা এই সেটটা পেয়ে যাবা। তো চলো আমরা দেরি করবো না, তো তাড়াতাড়ি করে আজকের প্রশ্নগুলোতে আমরা চলে যাব। তো দেখো আমাদের যে 1 নম্বর প্রশ্নটা বলছি, একটি বই 40 টাকায় কিনে 50 টাকা বিক্রি করলে শতকরা লাভ বের করতে বলেছে। আচ্ছা, এখানে দেখো 40 টাকায় কিনেছে এবং 50 টাকা বিক্রি করেছে। ক্রয় মূল্য 40 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 50 টাকা। তাহলে লাভ কত হবে? তাহলে লাভ আমরা পেয়ে যাব, এই যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করবো আমরা, তাহলে লাভ হচ্ছে আমাদের 10 টাকা। এবার শতকরা লাভ, দেখো শতকরা লাভ তোমরা বের করে নিতে পারবা লাভ বাই ক্রয় মূল্য হচ্ছে আমাদের 40 টাকা। তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এভাবে শতকরা লাভ বের করা হয়। তো 0 0 কেটে দাও, তাহলে এই যে দেখো 0 0 কেটে দিলাম আমরা। আচ্ছা, 2 2 4, 2 5 10 আর 2 5 10, তাহলে এটা গুণ করে নাও, 5 5 25, তাহলে 25 টাকা আমাদের শতকরা লাভ। তাহলে আমাদের দেখো বি নাম্বার অপশানটা মিলছে। এবার চলে যাবো 2 এর প্রশ্নটা। তো 2 এর প্রশ্নটা দেখো, আমাদের এটা লগের অঙ্ক আছে। তো আমাদের এই যে দেওয়া আছে দেখো লগ 4 8, মানে লগ 4 নিদানের সাপেক্ষে 8-এর লগারিদম এর মানটা বের করতে বলেছে। আচ্ছা দেখো এখানে লগ 4 8 আছে না, তাহলে 8কে আমরা 2 এর কিউব করে নিতে পারবো, 2 এর কিউব 8 হয়। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখো এই যে পাওয়ার যেটা থাকবে লগারিদমের উপর যে পাওয়ার, এটাকে নিধান, এটাকে লগারিদম বলা হয়। তাহলে এখানে দেখো এই যে 2 এর পাওয়ারে 3 আছে, 3টাকে সামনে নিয়ে আসবা, তাহলে 3 লগ 4 নিধান 4 লগারিদম 2, এভাবে আমরা করতে পারবো, পাওয়ারটা সামনে চলে আসবে, লগের সূত্র। আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করো, তাহলে আমরা এখানে 3 রেখে দিলাম, আর এটাকে গুণ দিয়ে দেখো এই যে লগটাকে আমরা 1/, করে নেব, মানে লগটাকে নিচে নিয়ে আসবো। তো লগটাকে নিচে নিয়ে আসলে দেখো সেটা তোমরা কী করতে পারবা, এই যে লগারিদম আর নিধানটা চেঞ্জ হয়ে যাবে, লগারিদম হয়ে যাবে নিধান আর নিধানটা হয়ে যাবে লগারিদম, এভাবে কিন্তু এরা চেঞ্জ করে নেবে। ওকে, তাহলে আমাদের তো উপরে 3 থেকে গেল, নিচে লগ নিধান 2, এই যে 4টা আছে না, 4কে আমরা 2 এর স্কোয়ার করে দিলাম। তাহলে এবার দেখো তো সমান সমান 3, তাহলে পাওয়ার আবার 2, তাই 2টা আমরা সামনে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এই যে দেখো, তাহলে 2টাকে যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে এখানে 2 চলে আসবে এখানে, আর লগ 2 2। এবার দেখো নিধান 2 লগারিদম 2 দুটো সমান হয়ে গেছে। এবার নিধান আর লগারিদম যদি সমান হয়ে যায়, তাহলে এই যে লগের মানটা 1 হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের দেখো 3/2 আর এই লগের মানটা 1 আমরা বসালাম না, তাহলে আমাদের দেখো 3/2 রয়ে গেল। এখানে আমরা যেহেতু লিখে দেবো যে লগ নিধান 2 লগারিদম 2, নিধান আর লগারিদম সমান হয়ে গেলে এর মানটা 1 হয়ে যাবে। ওকে, আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ না, এই যে দেখো, ঠিক আছে, এই যে লগ 2 2 আর নিধান 2 লগারিদম 2, এটা দুটো সমান হলে পরে এর মানটা 1 হয়ে যায়। তাহলে অ্যান্সার 3/2। তো 3/2 দেখো আমাদের অ্যান্সারটা আসছে সি নাম্বারটা। চলে যাবো আমরা 3 নম্বর প্রশ্নে। আমাদের বলেছে 3 নম্বর প্রশ্নটা, দেখো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেমি, তার ত্রিভুজটির পরিব্যাসার্ধ বের করতে বলেছে। পরিব্যাসার্ধ দেখো আমরা আগে ধরো আমি একটা বৃত্ত তৈরি করে নিলাম। এবার দেখো সমকোণী ত্রিভুজের ধর্ম যেটা, আচ্ছা আমি আগে সমকোণী ত্রিভুজটাকে দেখাচ্ছি তোমাদের। এই যে ধরো সমকোণী ত্রিভুজ, এবার সমকোণী ত্রিভুজের যে পরিবৃত্ত, দেখো পরিবৃত্তটা আমি এভাবে তৈরি করব। এই যে সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত, তো সমকোণী ত্রিভুজটা নাম ধরে আমরা ABC দিয়ে দিলাম। তোমাদের এখানে জানতে হবে সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত পরিকেন্দ্রটা হবে অতিভুজের মধ্যবিন্দু। এই যে অতিভুজটা আছে এসি আছে, এই কোণটা আমাদের 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ সমকোণ থাকবে একটা কোণ,
এবার এখানে সমকোণ ত্রিভুজের পরিবৃত্তের যে পরিকেন্দ্রটা ও অতিভুজের মধ্যবিন্দুতে হয়, আর পরিব্যাসার্ধ হবে অতিভুজের অর্ধেক। সমকোণ ত্রিভুজের অতিভুজ বাহুর অর্ধেক হয়ে যাবে আমাদের পরিব্যাসার্ধ। তাহলে এখানে পরিব্যাসার্ধ দৈর্ঘ্য যেটা দেখো, অতিভুজের দৈর্ঘ্য আমাদের এসিটা দেওয়া আছে 8, তাহলে এসি 8 হলে পরে পরিব্যাসার্ধ কত পাবো? তাহলে পরিব্যাসার্ধ পেয়ে যাবো, ঠিক আছে, এই যে পরিব্যাসার্ধ হবে 8-এর অর্ধেক, ঠিক আছে, অতিভুজের অর্ধেক পরিব্যাসার্ধ ওসি, এটা হচ্ছে আমাদের ওসি, কাটাকাটি করে 4, তাহলে পরিব্যাসার্ধ আমরা পেয়ে যাবো কত? ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেমি পেয়ে যাবো। অ্যান্সার এ নাম্বার অপশান। আচ্ছা, 4 প্রশ্নটা দেখো, আমাদের ABCD বর্গক্ষেত্রের এ ও বি এই দুটি বিন্দুর দেখো স্থানাঙ্ক দেওয়া আছে, এ ও বি শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক বলে দিয়েছে। তাহলে কর্ণের এই বর্গক্ষেত্রের যে কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে কত হবে। আচ্ছা, লক্ষ্য করো এখানে আমাদের এই যে বর্গক্ষেত্র, আমি বর্গক্ষেত্রের যে ছবিটাকে দেখাই, বর্গক্ষেত্র 4টি বাহু সমান হবে, প্রতিটি কোণ 90 ডিগ্রি। তাহলে বর্গক্ষেত্রটা আমরা নিলাম এ বি সি ডি। আচ্ছা, এই যে এ বিন্দু আর সি বিন্দু দেওয়া আছে, মানে এ বিন্দু দেওয়া আছে 2,4 আর বি দেওয়া আছে, সি না, এ এবং বি দেওয়া আছে, বি দেওয়া আছে 5,7। তাহলে এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব যেটা এ বি পেয়ে যাব, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ বি, এ এবং বি বিন্দুদের মধ্যে দূরত্ব হচ্ছে এ বি। তাহলে এ বি দৈর্ঘ্য আমরা এভাবে পাবো, √, দুটি বিন্দুদের মধ্যে দূরত্ব বের করার সূত্র √, এক্সের পার্টের বিয়োগফল, এই যে এক্স হচ্ছে 2 আর এর এক্সটা হচ্ছে 5, প্রথমটা এক্সের মান, তারপর একটা ওয়াইয়ের মান, এক্সের পার্টের বিয়োগফল 2 বিয়োগ 5 তার বর্গ করবো প্লাস, আর ওয়াইয়ের পার্টের বিয়োগফল মানে 4 আর 7 আছে, তাহলে 4 - 7 তার বর্গ। এভাবে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করা হয়। তাহলে আমরা এখানে সরল করে নেব। তা দেখো এখানে সরলটা, এটা হবে আমাদের -3 তার হোল স্কোয়ার, আর এটা হবে আমাদের কত? এটা হবে আমাদের -3 তার হোল স্কোয়ার, √, এটা 9 + 9 সমান √18, ঠিক আছে। তা আমরা কত পেয়ে গেলাম? √18 পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে একে যদি আমরা ভেঙে নিই, 18টা দেখো, এই যে √, এটাকে 2 × 3 × 3 করতে পারবা, 2 × 3 = 6, 6 × 3 = 18, দুটো 3-এর জন্য একটা 3 বের করতে পারবো, আর 2টা আমরা রেখে দেবো। দেখো এইভাবে আমরা বের করে নিতে পারবো। তো এটা কিন্তু আমাদের এ বির মান, এই যে এ বি। তাহলে এ বি হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 3√2। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে আমরা সেই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র, সেটা হচ্ছে আমাদের √2 × বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র। তা চলো দেখো, এই যে আমরা যদি বলি, এই যে √2 × বাহুর দৈর্ঘ্য, বাহু হচ্ছে 3√2, তাহলে এখানে 3 বসে গেল, আর যে √2 গুণ করে 2 পেয়ে যাবা, ওকে। তাহলে 3 দিয়ে 6, তাহলে কর্ণের দৈর্ঘ্য দেখো আমরা পেয়ে গেলাম 6 একক, যেটা আমাদের অ্যান্সারটা ডি নাম্বার অপশানটা। আচ্ছা, এবার চলে যাবো আমরা 5 প্রশ্নে। 5 নম্বর প্রশ্নটা দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজটির উচ্চতার পরিমাপ বলেছে কত হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে ত্রিভুজটির উচ্চতা বের করব। দেখো, সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র আমাদের এটা জানতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্রটা আমরা জানব। দেখো, সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি হয়। তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য তো 4 বলে দিয়েছে, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র √3/2 × বাহুর দৈর্ঘ্য, বাহু হচ্ছে 4। এই যে দেখো, সমবাহু ত্রিভুজের উচ্চতা বলতে এই যে আমাদের দেখো, এই যে সমবাহু ত্রিভুজ আছে না, এই ত্রিভুজটার নাম দিয়ে দিলাম ABC। উচ্চতা বলতে কোনো একটি শীর্ষবিন্দু থেকে একদম তার বিপরীত বাহুর উপর যে লম্ব আমরা টানবো, এই যে লম্ব যেটা আমরা এডি বলে দেবো, তাহলে এই হচ্ছে এডিটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতাটাই মধ্যমা হয়। তো যাই হোক, তাহলে এই সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজটির উচ্চতা হবে √3/4 √3/2 × বাহুর দৈর্ঘ্য, মনে রাখবা তোমরা, ঠিক আছে। এটা সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র, √3/2 × বাহুর দৈর্ঘ্য। সেখানে কাটাকাটি করে নাও, তাহলে 2, তাহলে আমরা পেয়ে যাবো দেখো উচ্চতা কত, 2√3 পেয়ে যাবো। তাহলে 2√3 দেখো আমাদের এ নাম্বার অপশানটা। এবার চলে যাবো আমরা কত নাম্বার, আমরা চলে যাবো 6 নাম্বার প্রশ্নে।
6 নম্বর প্রশ্ন বলেছি, দেখো আয়তলক্ষ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি হয়, ভূমিটা কী হবে? দেখো আয়তক্ষেত্রের যে ভূমিটা হবে, আয়তক্ষেত্র যখন অঙ্কন করব তার ভূমিটা হবে শ্রেণী দৈর্ঘ্য, এটা মনে রাখবা। তোমাদের আমি বই থেকে দেখাবো, তোমাদের বইতে চলে যাবা 169 পাতার। দেখো আয়তলক্ষগুলো এই যে তৈরি করেছে, দেখো এই যে এক একটা আয়তলেখের ভূমি, এগুলো কিন্তু শ্রেণী দৈর্ঘ্য হয়েছে 0 থেকে 10, 10 থেকে 20, আর উচ্চ থেকে নিম্ন বিয়োগ করে যে আমরা 10 একক 10 একক করে পাবো, তাহলে এগুলি এই যে ভূমিগুলো হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। তাই প্রতিটি আয়তক্ষেত্রের ভূমি হয় শ্রেণী দৈর্ঘ্য, এটা মনে রাখবে তোমরা। তাহলে আমাদের দেখো অ্যান্সারটা কিন্তু ডি নাম্বার পেয়ে গেলাম। এবার চলে যাবো শূন্যস্থান প্রশ্নগুলো। দেখো আমাদের কি বলেছে, ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ আমাদের কত হবে সেটা বের করতে বলেছে। আচ্ছা, তাহলে এবার দেখো তা আমরা কি করব, ক্রয় মূল্যের উপর আমাদের লাভটা বলে দিয়েছে। তাহলে ক্রয় মূল্যের উপর লাভ 10% লাভ। তা দেখো ক্রয় মূল্যের উপর 10% লাভ বলতে আমরা কি বুঝি, যে 100 টাকা ক্রয় মূল্য হলে, ঠিক আছে, এটা যদি আমাদের 100 টাকা ক্রয় মূল্য হয়, ক্রয় মূল্যকে আমরা সিপি বলবো, সিপি হচ্ছে কস্ট প্রাইস। ঠিক আছে, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, এটা ভালো বললে কি, এই যে সিপি হচ্ছে কস্ট প্রাইস। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে, লাভ আমাদের 10% বলে দিয়েছে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে এসপি, সেল প্রাইস, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এখানে 100 + 10 যোগ করে 110 টাকায় হবে বিক্রয় মূল্য। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে লাভ কত পেয়ে যাব, আচ্ছা লাভটি আমরা প্রফিট বলি। লাভ হয়ে যাবে আমাদের 10 টাকা, 110 থেকে 100 বিয়োগ, লাভ হয়ে গেল 10 টাকা। এবার বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বলেছে, বিক্রয় মূল্য কত 110, তাহলে দেখো 110 টাকায় লাভ হয় কত 10 টাকা, 110 টাকা লাভ হয় 10 টাকা, তাহলে 1 টাকা কত হবে, মানে আমি যে বলতে চাই যে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, তো দেখো লাভ বাই বিক্রয় মূল্য, দেখো একবারে করে দিচ্ছি তোমাদের, লাভ বাই বিক্রয় মূল্য ইন্টু 100, একে বলা হয় বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ। এটা সরল করে অ্যান্সারটা চলে আসবে। এখানে 0 0 আমরা কেটে দেবো, তা দেখো তো আমাদের 100, আমাদের যেটা দাঁড়াচ্ছে 100/11, এটাকে ভাগ করে নাও। যদি ভাগ করে নিই, দেখো এখানে যদি ভাগটা তোমাদের দেখায়, 11 দিয়ে ভাগ করবা 100কে, 11 9 99, তাহলে আমাদের এখানে 1 নেমে যাবে, তাই না? তাহলে আমরা পেয়ে যাব 9 পূর্ণ 1/11, এই যে অ্যান্সারটা হবে, অ্যান্সারটা কত আসবে 9 পূর্ণ 1/11%, এই যেটা অ্যান্সার। তাহলে বিক্রয় মূল্যের উপর যে শতকরা লাভটা 9 পূর্ণ 1/11%, এটাই আমাদের অ্যান্সার। তারপর চলে যাবো আমরা 2 নম্বর প্রশ্ন। দেখো এখানে আমাদের বলেছে 4 × 5⁵ = 500 হলে x⁵ এর মান আমাদের বের করতে বলেছে। আচ্ছা, আমরা সহজে এটা করে নেব। তো দেখো অঙ্কটা আমরা এভাবে সমাধান করে নেব। আমাদের যে দেওয়া আছে সেটা আমরা ঢুকে নিই। আমাদের আছে 4 × 5⁵ = 500 আছে। আচ্ছা, আমরা 4 দিয়ে কাটাকাটি করি, 4 × 4 10 হয়ে যাবে, 4 × 2 8, আর এখানে 2 বাঁচলো 20, 4 × 5 20। তাহলে এখানে 5⁵, আর এদিকে 125, 125কে আমরা 5-এর কিউব করতে পারবো। তাহলে এখানে মূল সংখ্যা সমান, তাহলে পাওয়ার সমান, x = 3 পেয়ে গেলাম। তাহলে আমাদের যে মানটা বের করতে বলেছে এক্সের পাওয়ারে x, এর মানটা কত হবে, তাহলে x এর জায়গায় 3, x এর জায়গায় 3, 3-এর কিউব কত হবে 27 হয়ে যাবে। তা দেখো আমাদের অ্যান্সারটা কিন্তু আমরা 27 পেয়ে গেলাম। আচ্ছা, চলে যাবো পরের প্রশ্নে। দেখো আমাদের যেটা বলেছি প্রশ্নটা, কোনো ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক 3টি যে বিন্দুতে মিলিত হয় তাকে ওই ত্রিভুজের কি বলা হয়, ওই ত্রিভুজের অন্তঃকেন্দ্র বলা হয়। ঠিক আছে, মনে রাখবা অন্তঃকেন্দ্রটা, অন্তঃকেন্দ্র বলা। যে কোনো ত্রিভুজ, এই যে আমি এখানে তোমাদের দেখাবো, এই যে দেখো একটা ত্রিভুজ আছে, তো এই যে একটা ত্রিভুজ আছে, এই যে ত্রিভুজ, এই যে ত্রিভুজ ABC। এই কী বলেছিল প্রশ্নটা, ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক। এই যে অন্তঃসমদ্বিখণ্ডক মানে অন্তঃসমদ্বিখণ্ডক বলতে এই যে বাহুটা এই কোণটাকে সমান দুভাগে ভাগ করে দেবে, এই যে বলা হয় অন্তঃসমদ্বিখণ্ডক। এই কোণে অন্তঃসমদ্বিখণ্ডক, আর এদিকে এই কোণে অন্তঃসমদ্বিখণ্ডক। এই যে অন্তঃসমদ্বিখণ্ডক 3টি যে বিন্দুতে মিলিত হবে তাকে বলা হয় অন্তঃকেন্দ্র। এই যে এখানে ও নাম দিয়ে দিলাম, এই যে ওটা হলো আমাদের কি অন্তঃকেন্দ্র। ওকে,
এটাই আমাদের প্রশ্ন বলেছিল যে কোনো ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে মিলিত হয় তাকে ওই ত্রিভুজের অন্তঃকেন্দ্র বলা হয়। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা আমাদের দেওয়া আছে, দুটি বিন্দু দেওয়া আছে, এই বিন্দু দুয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে যে কোনো দুটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক সূত্র আমরা কি জানি? দেখো, এক্সের পার্টের যোগফল এক্স প্লাস 0, এর এক্স 6, এক্স 0, এক্সের পার্টের যোগফল বাই 2, এই যে বিন্দু আছে বন্ধনী দেব, কমা, আর ওয়াইয়ের পার্টের যোগফল বাই 2। এভাবে দুটি বিন্দুর মধ্যে মধ্যবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক পেয়ে যাব, তাই তো? তাহলে এটাকে যদি আমরা সরল করি, এটা তো দেখা যাচ্ছে 0 তো দাম নাই, তাহলে এটা 2 3 6, তাহলে 3, এখানে 2 3 6, তাহলে এখানে 3, দেখো 3,3। দুটি বিন্দু বলতে এই একটা বিন্দু, এই একটা বিন্দু, দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশের যে মধ্যবিন্দুটা, সেই মধ্যবিন্দুটা যেটা আমরা পেলাম 3,3। দুটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক এই নিয়মে আমাদের বের করতে হয়। তাহলে অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম কত? 3,3। আচ্ছা, 5এর প্রশ্নটা দেখো, আমাদের বলছে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, তার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, মানে বর্গক্ষেত্রের মধ্যে বৃত্তটা আছে। এই যে আমাদের ধরো বর্গক্ষেত্রটা, এই যে বর্গক্ষেত্রের মধ্যে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, মানে বর্গক্ষেত্রের ভিতরে একটা বৃত্ত আছে। বর্গক্ষেত্রে অন্তর্লিখিত মানে বর্গক্ষেত্রের ভিতরে বৃত্তটা তৈরি আছে। তাহলে এইভাবে আমাদের একটা বৃত্ত তৈরি হবে, মানে বর্গক্ষেত্রের বাহুগুলোকে টাচ করবে, ঠিক আছে, স্পর্শ করবে বর্গক্ষেত্রের বাহুগুলোকে, বৃত্তটি 4টি বাহুকে বৃত্তটা স্পর্শ করে যাবে। তাহলে কি বলা হয়? বর্গক্ষেত্রের অন্তর্লিখিত একটি বৃত্ত। তাহলে এখানে আমাদের দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, এই যে এটা যদি এবি হয়, তাহলে আমাদের এবি দেওয়া আছে কত? এবি দেওয়া আছে আমাদের 9 সেমি। তাহলে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য, বৃত্তটির ব্যাস লক্ষ্য করো, এই যে ব্যাস, তাহলে এখানে এই যে এবি দৈর্ঘ্য আর এই যে ব্যাস যদি আমরা বলি PQ, তাহলে এবি, এখানে এবি সমান সমান PQ হয়ে যাবে। এই ক্ষেত্রে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এবং বৃত্তটির ব্যাস সমান হবে। তাহলে এখানে দেখো PQ, তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য আমরা 9 সেমি পেয়ে যাব। তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের 9 সেমি হয়ে যাবে। আচ্ছা, আমরা চলে যাবো 6 নম্বর প্রশ্ন। দেখো, পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয় শ্রেণীর পরিসংখ্যা এবং শ্রেণীর মধ্যমান দ্বারা। এখানে অ্যান্সারটা হবে আমাদের মধ্যমান দ্বারা। দেখো, আমি তোমাদের বই থেকে দেখাচ্ছি, 168 পাতায় আমি দেখাই তোমাদের। এই যে দেখো আমাদের যে আছে, এই যে দেখো এই যে বহুভুজ তৈরি করার সময়, এই যে আমাদের দেখো আমাদের পরিসংখ্যা নেওয়া আছে, এই যে বিন্দুটা নিয়েছি পরিসংখ্যা এইদিকে, আর মধ্যবিন্দু নিয়ে মধ্যমান, যেটা এই যে মধ্যমান এবং পরিসংখ্যা নিয়ে এই যে বিন্দুটা তৈরি হলো, আবার এই পরিসংখ্যা নিয়ে আর মধ্যমান নিয়ে এই বি বিন্দুটা, এভাবে কিন্তু বহুভুজ অঙ্কন করা হয়। ওকে, তাহলে এখানে পরিসংখ্যা এবং মধ্যমান নিয়ে কিন্তু বহুভুজটা তৈরি হচ্ছে। তাহলে অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম মধ্যমান। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাবো আমরা। এরপরে দেখো, আমরা চলে যাবো 3-এর প্রশ্নগুলো, যেগুলো আমাদের আছে সত্য মিথ্যা। 3-এর 1-এর প্রশ্নটা দেখো, একটি দ্রব্য পরপর 20% এবং 10% ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড় কি 32% হবে? আচ্ছা, সমতুল্য ছাড় আমরা দেখব বের করে, সমতুল্য ছাড় কত বের হচ্ছে। যদি 32% হয় তাহলে আমাদের কি, তাহলে আমরা বলবো যে অ্যান্সার সত্য, আর 32% না হলে অ্যান্সার মিথ্যা। তাহলে আমাদের বের করতে হবে যে কত বের হচ্ছে। তাহলে এখানে দেখো আমাদের প্রথমে 20% দেওয়া আছে। তাহলে 20% বলতে 100 টাকায় 20 টাকা ছাড়, 100 টাকায় 20 টাকা ছাড়। তাহলে আমাদের দেখো এই যে 80 টাকা, এই 80 টাকা হয়ে গেল আমাদের SP। ওকে, এবার 80 টাকার মধ্যে আবার 10% ছাড়, এই যে 80 টাকার মধ্যে আবার 10% ছাড়, 10/100 10% ছাড় বলতে, তাহলে এখানে 0 এই 0 কেটে দিলাম, তাহলে 8 টাকা। তাহলে ছাড় দিয়ে বিক্রয় মূল্য, তাহলে আমাদের ছিল 80 টাকা, এখন 8 টাকা ছাড়, তাহলে 80 থেকে 8 বিয়োগ করলে আমাদের কত হবে? 72 টাকা। তাহলে যে 72 টাকা আমরা পেয়ে গেলাম নতুন একটা বিক্রয় মূল্য। এবার দেখো সমতুল্য ছাড় কি জিনিসটা, সমতুল্য ছাড়, সমতুল্য ছাড়, ঠিক আছে। সমতুল্য ছাড় বেরো হয় 100 থেকে, যেটা আমাদের শেষে বেরো হবে ছাড় দিয়ে যে বিক্রয় মূল্যটা, সেটাকে বিয়োগ করতে বা, তাহলে এটা কত হয়ে যাবে বিয়োগ করে? এটা বিয়োগ করে হয়ে যাবে, দেখো এটা হবে আমাদের 8, এটা হয়ে গেল আমাদের 9, 7 × 9 2 দিলে 28%।
সমতুল্য ছাড় পেয়ে গেলাম 28%, কিন্তু বলেছে এখানে 32%, তো এটা তাহলে আমাদের অ্যান্সারটা মিথ্যা দাঁড়িয়ে গেল। এবার 2 নম্বর প্রশ্নটা দেখো কী বলছে। এখানে আমাদের দেখো একটি সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটির সমাধান এক্সের মান 3, ওয়াইয়ের মানকে -1 হবে। তাহলে এক্সের জায়গায় 3 আর ওয়াইয়ের জায়গায় -1 বসিয়ে দেখব। তা আমাদের যদি এখানে দেখো ডান পক্ষে 5 আছে, তাহলে বাম পক্ষে যদি সরল করে 5 হয়ে যায় তাহলে আমাদের সত্য হবে এটা, না হলে মিথ্যা। তা লক্ষ্য করতে এখানে আমি তোমাদের দেখাচ্ছি সরল করে। দেখো এই যে দেখো আমাদের যে সমীকরণটা আছে 2x - y = 5 নিয়ে আসতে হবে। তো তাহলে 2 × x-এর মানটা 3 বসিয়ে দিলাম, আর y-এর মানটা -1 বসিয়ে দিলাম, = 5। এবার উভয় পক্ষে সমান দেখাবো, সমান হলে সত্য, না হলে মিথ্যা। এখানে 6 -1 দেখো সমান তো হলো না, এটা অসমান হয়ে গেল। যেহেতু অসমান তাহলে আমরা দেখো এটা কিন্তু হবে না, এটা অ্যান্সারটা কিন্তু এখানে মিথ্যা হয়ে যাবে। চলে যাবো আমরা 3 নম্বর প্রশ্নে। দেখো ত্রিভুজ ABC এর AD একটি মধ্যমা ও জিটা হচ্ছে ভরকেন্দ্র। তাহলে AD 12 সেমি হলে GD 8 সেমি কি হবে? আচ্ছা, আমরা বের করে দেখবো জিডির মানটা এই ক্ষেত্রে কত হয়। ঠিক আছে, জিডি যদি 8 সেমি হয় তো আমরা বলবো সত্য, না হলে মিথ্যা। আচ্ছা দেখো আমরা এখানে একটা ত্রিভুজ তৈরি করছি। এই যে আমাদের ত্রিভুজ, দেখো এডি মধ্যমা, ABC ত্রিভুজ, এই যে আমাদের এডি মধ্যমা, ভরকেন্দ্র এই জায়গায় একটা বিন্দু থাকে জি বিন্দু, এটাকে ভরকেন্দ্র বলবো তখনই যখন জি বিন্দুটা, ঠিক আছে, এই যে 2:1 অনুপাতে বিভক্ত হবে। জি বিন্দুটা 2, এদিকে 2 ভাগ, এদিকে 1 ভাগ। তাহলে এবার দেখো জিডির মান আমাদের এখানে যেটা বলে দিয়েছে এডি কিন্তু আমাদের দেওয়া আছে, টোটাল মধ্যমা দৈর্ঘ্যটা কত দেওয়া আছে, 12 সেমি দেওয়া আছে এডি। তাহলে জিডি পেয়ে যাবো। দেখো এখানে তোমাদের বলি যে এজি = জিডি, এজি এটা 2:1 অনুপাতটা। তাহলে এখান থেকে যদি আমরা জিডি বের করতে চাই, দেখো জিডি কত হবে, জিডি 1 আছে, 1/আনুপাতিক যোগ, যেভাবে নিয়ম আমাদের, ঠিক আছে। তাহলে 1/আনুপাতিক যোগ 3, আর মোট এই যে পাবো কী থেকে পাবো, এডি থেকে আমরা জিডি বের করছি, টোটালি এডি হচ্ছে 12, তাহলে 12 দিয়ে গুণ করে দাও, 3 × 4 = 12, ঠিক আছে, এই যে 4। তাহলে দেখো জিডির মানটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 4 সেমি। এখানে বলেছে 8 সেমি, কিন্তু 8 সেমি হচ্ছে না, তাহলে এখানে কিন্তু অ্যান্সারটা দাঁড়িয়ে গেল আমাদের মিথ্যা। ওকে, অ্যান্সারটা কিন্তু আমাদের কী দাঁড়িয়ে গেল, আমাদের মিথ্যা দাঁড়িয়ে গেল। আচ্ছা, তারপরের প্রশ্নে আমরা চলে যাব। আমাদের দেখো 4 নম্বর প্রশ্নটা, 3টি বিন্দু দেওয়া আছে, এই বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি 12 বর্গ একক হবে? তা আমরা এখন কি করব, এই 3টি বিন্দু দিয়ে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দেখাবো তোমাদের। দেখো কী করে আমরা বের করব। তো এই 3টি বিন্দু দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছে সূত্রটা। দেখো এই যে আমাদের বিন্দুগুলো আমি লিখছি, এটা 0,0 আছে, তারপর এটা 0,4 আছে, 0,4, ওকে। তারপরে বিন্দুটা আছে 6,0। আচ্ছা, প্রথম বিন্দুটাকে আমরা নিলাম x1, y1, পরের বিন্দুটাকে ধরলাম x2, y2, তারপরে বিন্দুটাকে ধরে নিলাম x3, y3, ঠিক আছে, সূত্রটা তৈরি করব বলে। তাহলে এই 3টি বিন্দু দিয়ে, এই 3টি শীর্ষবিন্দু দিয়ে ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্রটা, সেই সূত্রটা হচ্ছে হাফ mod x1, এখানে x1 হয় তাহলে এটা হবে আমাদের y2 - y3, বাইরে x1 1 থেকে শুরু, তারপর 2, 3 হবে, তারপর প্লাস x3, দেখো সূত্রটা মনে রাখো, x3, আচ্ছা সরি x1 তো x2 হবে, এটা 3 করে দিয়েছে, এটা 2 হবে, x1 x2। আচ্ছা, এটা যদি আমাদের x2 হয় তাহলে x2, তাহলে এখানে y3 দিয়ে শুরু হয়ে যাবে, কারণ 2 এর পর 3, তাহলে y3, 3-র পর আবার 1 ফিরে চলে আসবে, কারণ 1, 2, 3, আবার 3-এর পরে 1 চলে আসবে, তাই তো। এই যে আমাদের 1, 2, 3 করে আছে না, তাহলে x2 এখানে, তাহলে y3, তাহলে y3-র পর y1 তোমরা দিয়ে দেবা, 3-এর পর 1 চলে আসবে আবার। আচ্ছা, রাউন্ড ফিগার করবে। তারপরে দেখো এখানে যদি x2 হয় তাহলে এখানে আমাদের x3 হবে, তাই যদি x3 হয় 3-র পর কী হবে 1, 3-র পর 1 হবে, তাহলে এখানে আমরা y1, বন্ধনীর মধ্যে y-গুলো থাকবে, y1 - y2। দেখো এইভাবে কিন্তু তোমরা কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা সাজাবা।
তিনটি বিন্দু দিয়ে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তিনটি বিন্দু বলতে দেখো এই যে আমাদের একটা ত্রিভুজ আছে না, এই যে এখানে ত্রিভুজ এ বি, এটা সি, এই বিন্দুটা ধরে নাও 0,0, এই বিন্দুটা 0,4 আর এই বিন্দুটা 6,0। এই যে তিনটি বিন্দু আছে, এই তিনটি শীর্ষবিন্দু দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে এই যে আমাদের। তো চলো মানগুলো বসিয়ে দেবো আমরা এখানে। হাফ x1, দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি x1 যে 0, দেখো কম্পেয়ার করো, এটা হচ্ছে x1-এর মান, y1-এর মান, x2-র মান, y2-র মান। এই যে মানগুলো কিন্তু এখন আমরা বসাবো, এই যে মানগুলো আমরা, এই যে মানগুলো কিন্তু এইভাবে বসিয়ে দেবো আমরা। এই যে মানগুলো আমরা, এই যে মানগুলো আমরা কিন্তু বসাবো এখন। হ্যাঁ, তো x1-এর মান তো 0। আচ্ছা, যখন এটা 0 হয়ে গেল, এখানে মান বসিয়ে কোনো দরকার নাই, কারণ 0-র সঙ্গে যাই গুণ করে 0 হয়ে যাবে, প্লাস আর x2 0, তাহলে এখানেও মান বসার আর দরকার নাই, যেহেতু x2 0 তাহলে পুরো পার্টটা 0 হয়ে যাবে। এবার x3 6 আছে, এখানে বসাতে হবে আমাদের। y1 দেখো এই যে y1 0 মাইনাস y2 চলে যাবে, y2 4 আছে, এই যে 4। মোড দেওয়া হয় এই জন্য যে কখনো ঋণাত্মক মান আসলে পরে তাকে ধনাত্মক ধরা হবে, এই জন্য মোড। কারণ ক্ষেত্রফল তো ঋণাত্মক হবে না, তার জন্য মোড দিয়ে লেখা হয়। মানটা যদি সরল করে ঋণাত্মক আসে তাকে আমরা ধনাত্মক নিয়ে নেব। বাইরে হাফ, এটাতে 0, তাহলে এখানে আমাদের দেখো, এখানে কিন্তু দেখো এই যে -4 আর 6, এটা কিন্তু -24 চলে আসছে, লক্ষ্য করো। তাহলে এই যে মোডের ব্যবহার হবে এখন, দেখো হাফ ইন্টু এই যে মোড -24, তাকে আমরা 24 লিখতে পারবো, মাইনাসটা প্লাস হয়ে যাবে মোডের জন্য, ঠিক আছে। তাহলে আমাদের এই যে সরলটা, তাহলে এটা আমরা কাটাকাটি করব। দেখো এটা কত পেয়ে গেলাম, 12 বর্গ একক। তো 12 বর্গ এককই আমাদের বলেছিল, এই যে আমাদের দেখো এই যে 4 নম্বর প্রশ্নটা, যদি এই তিনটি বিন্দু দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফলটা 12 বর্গ একক, তাহলে আমাদের কিন্তু এটা কথাটা সত্য বলেছে, অ্যান্সার সত্য হয়ে যাবে। 5-এর প্রশ্নটা, একটি বৃত্তের ব্যাসার্ধ r একক, পরিধি p একক, ক্ষেত্রফল a বর্গ একক হলে pr/a এর মান কি 2 হবে? আচ্ছা, আমরা চেক করব। যদি 2 বেরো হয় তাহলে সত্য, আর যদি 2 না বেরো হয় তাহলে মিথ্যা। তা দেখো আমরা চেক করে তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখো কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি হয় আমাদের r, তাহলে বৃত্তের পরিধি যেটা p দেওয়া আছে, বৃত্তের পরিধির সূত্র আমরা কি জানি, 2πr। আর বৃত্তের ক্ষেত্রফল যেটা a বলেছে, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র πr², ঠিক আছে। এই যে বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়ে যায়, তাহলে বৃত্তের পরিধি ঘেরাটাকে বলা হয় বৃত্তের পরিধি, এই যে 4 ধারটা, বৃত্তের পরিধির সূত্র 2πr। আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পুরো জায়গাটা, এই যে জায়গাটাকে বোঝায়, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr², বৃত্তের ব্যাসার্ধ যখন r। ওকে, এই দুটো সূত্র মনে রাখবা। তো এবার দেখো আমরা প্রত্যেকের মানগুলো পেয়ে গেলাম, আমরা এখানে বসাবো। কার মানটা আমাদের দরকার, আমাদের বলেছিল pr/a, এর মান কত, p এর মান কত পেলাম 2πr, আর r তো আছে, আর বসিয়ে দিলাম। আর নিচে এর মানটা, এর মান হচ্ছে πr²। দেখো r², এই যে r² কেটে গেল, পাই কেটে দিলাম, তাহলে মানটা কত 2 পেয়ে গেলাম। তো এখানে 2 বলেছিল, তাহলে আমরা এখানে লিখে দেবো সত্য। চলে যাব আমরা 6 নম্বর প্রশ্নে। দেখো 6 নম্বর প্রশ্ন বলেছে f(x) বহুপদী সংখ্যামালার এই যে f-2 0 হলে f(x) এর একটি উৎপাদক হবে x-2। তা দেখো এখানে আমরা কি করব, যে এই যে আমাদের দেওয়া আছে, তো f-2 = 0, তা আমরা এখান থেকে বলবো x এর মানটা কিন্তু -2, ঠিক আছে। এই যে f এর মধ্যে -2 আছে না, x এর মানটা -2 বলবো। তাহলে এখানে আমরা কি করব, -2 বাঁ দিকে নিয়ে আসলে পরে +2, তাহলে x + 2 = 0। তো দেখো উৎপাদকটা f(x) এর উৎপাদক পাবো, x + 2 পাবো, এখানে x-2 বলেছে, তার জন্য এটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে, আমাদের এটা সত্য হবে না। এবার চলে যাবো আমরা 4-এর প্রশ্নগুলোতে। দেখো 4-এর 1-এর প্রশ্নটা আমাদের কি বলছে, এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে বিক্রি করলে খুচরো বিক্রেতার শতকরা লাভ বের করতে বলেছে। আচ্ছা, এখানে দেখো আমাদের কি প্রশ্নটা যে বলেছে, খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনেছিল। তাহলে এখানে দেখো, যদি এখানে 100 টাকা যদি ধার্য মূল্য হয়, তো এখানে দেখো 100 টাকা ধার্য মূল্য হলে, শতকরা থেকে আমরা ধরে নিলাম 20% ছাড় বলে, 100 টাকা ধার্য মূল্য, 100 টাকা যদি ধার্য মূল্য হয়,
তাহলে খুচরো বিক্রেতার ক্রয় মূল্য যে কিনেছিল ছাড়ে 100 টাকা ধার্য মূল্য হলে খুচরো বিক্রেতার ক্রয় মূল্য, খুচরো বিক্রেতার, তাই যে খুচরো বিক্রেতার ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত হয়ে যাবে? ক্রয় মূল্য হয়ে যাবে এই যে 20% ছাড়, তাহলে 100 থেকে 20 টাকা ছাড়, তাহলে হয়ে যাবে কত? 80 টাকা হয়ে যাবে ক্রয় মূল্য খুচরো বিক্রেতার। এবার দেখো খুচরো বিক্রেতা ক্রেতাকে ধার্য মূল্যেই বিক্রি করে, ধার্য মূল্য বলতে 100 টাকা, তাহলে খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য 100 টাকা, তাহলে খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম। দেখো প্রশ্ন অনুসারে এটা 100 টাকা হয়ে যাবে, 100 টাকা। তাহলে আমরা পেয়ে যাব খুচরো বিক্রেতার লাভ, খুচরো বিক্রেতার লাভ কোথায় যাবে? তাহলে এই যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে দাও, তাহলে লাভ পেয়ে যাবো আমরা 20 টাকা। তাহলে খুচরো বিক্রেতার শতকরা লাভ চেয়েছে, তাহলে খুচরো বিক্রেতার শতকরা লাভ, শতকরা লাভ, শতকরা লাভ কী করে পাবো? এই যে লাভ বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্যের পর লাভ হয়, ক্রয় মূল্য কত? খুচরো বিক্রেতার ক্রয় মূল্য ছিল 80 টাকা, তাহলে যে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, একে বলা হয় শতকরা লাভ। তাহলে এখানে দেখো 0 0 কাটাবো, 2 4 8 আর 4 25 100, তাহলে আমরা পেয়ে গেলাম 25% খুচরো বিক্রেতার শতকরা লাভ। এটাই আমাদের অ্যান্সার। ওকে, এই যে আমরা অ্যান্সারটা কোথায় পেয়ে গেলাম? 25% পেয়ে গেলাম। আচ্ছা এবার দেখো 4-2 নম্বর প্রশ্নটা, এই যে বিন্দুটা আছে x অক্ষ থেকে দূরত্ব ও y অক্ষ থেকে দূরত্ব বের করতে বলেছে। আচ্ছা যে কোনো বিন্দু দেখো দূরত্ব x অক্ষ থেকে আর y অক্ষ থেকে দূরত্ব আমরা কীভাবে নির্ণয় করব? আমরা একটা স্থানাঙ্ক অক্ষ দুটি তৈরি করছি। দেখো y অক্ষ আছে x অক্ষ, তাহলে এই যে বিন্দুটা আছে কোথায়? 6, -8, 6, -8 মানে এই জায়গায় বিন্দুটা আছে। দেখো 6, -8, তাহলে x অক্ষ থেকে দূরত্ব মানে এইখান থেকে দূরত্ব, আর এই যে y অক্ষ থেকে দূরত্ব এই জায়গা থেকে দূরত্ব, এই দুটো দূরত্ব আমাদের বের করতে বলেছে। দেখো x অক্ষ থেকে দূরত্ব, এই যে x অক্ষ থেকে দূরত্ব বলতে এটা এই যে আমরা গুনবো এই পার্টটা, এটা কিন্তু y এর পার্টটা, এই যে গুনে 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 এই যে আমরা -8 এসেছি 8 একক, তাহলে x অক্ষ থেকে দূরত্ব এটা আমাদের কিন্তু 8 একক, x অক্ষ থেকে দূরত্ব বিন্দুটি 8 একক, আর y অক্ষ থেকে দূরত্ব এই দূরত্বটা দেখো এটা হচ্ছে x এর পার্ট, x এর মানটাই যে গুনে গিয়েছিলাম, x এর মানটাই হচ্ছে আমাদের এই যে y অক্ষ থেকে দূরত্ব, এটা হচ্ছে আমাদের 6 একক। দেখো আমরা পেয়ে গেলাম। তাহলে x অক্ষ থেকে দূরত্ব কত পাবো? তাহলে এই যে লিখবো আমরা এখানে x অক্ষ থেকে দূরত্ব, x অক্ষ থেকে দূরত্ব আমরা পেয়ে গেলাম কত? x অক্ষ থেকে দূরত্ব 8 একক, x অক্ষ থেকে দূরত্ব, তাহলে এখানে এই যে y এর পার্টটা লিখে দিবা, মানে ধনাত্মক মানটা, মাইনাস দিয়ে তো দূরত্ব বোঝায় না, শুধু মানটা ধনাত্মক মানটা সাংখ্য মানটা, তাহলে x অক্ষ দূরত্ব 8 একক আমরা পেয়ে যাব। আর y অক্ষ থেকে দূরত্ব, এই যে y অক্ষ থেকে দূরত্ব, এই যে y অক্ষ থেকে দূরত্ব x এর মানটা মানে 6 একক, 6 একক, এভাবে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। পরের প্রশ্ন দেখো, k এর মান কত হলে এই যে দুটো সমাধান আছে এই দুটো সমাধান সমীকরণদের কোনো সমাধান থাকবে না। আচ্ছা সমাধান থাকবে না, দেখো আমরা কিভাবে করব? তাহলে দেখো অঙ্কটা আমরা করিয়ে দেবো এইভাবে, এই যে দুটো সমীকরণ দেওয়া আছে না, এই দুটো সমীকরণের কোনো সাধারণ সমাধান থাকবে না, মানে কোনো সমাধান থাকবে না। কখন? যখন দেখো এই যে দুটো সমীকরণের x এর সহগ বা x এর সহগ, এর x এর সহগ 2 আছে আর x এর সহগ 2, এটা সমান সমান হবে y এর সহগ, এই যে এর y এর সহগ 5 আছে আর এর y এর সহগ -k আছে, ঠিক আছে? এটা কিন্তু এই শর্তটা স্যাটিসফাই করবে। যখন দুটো সমীকরণের কোনো সমাধান থাকবে না তখন x এর সহগ বা x এর সহগ সমান সমান y এর সহগ বাই y এর সহগ, দুটো সমীকরণের ক্ষেত্রে এটা কিন্তু এই শর্তটা সিদ্ধ করবে। তখনই বলবো এই দুটো সমীকরণের কোনো সাধারণ সমাধান থাকবে না। তো এখান থেকে আমরা k এর মানটা পেয়ে যাবো। k এর মান কত হলে 2 দিয়ে কেটে দিলাম, তাহলে এখানে আমাদের কিন্তু 1 দিয়ে গেল, তাহলে দেখো এখানে k সমান সমান এটা -5 পেয়ে গেলাম। দেখো k এর মানটা কিন্তু -5, এটা আমাদের অ্যান্সার -5। আচ্ছা এবার দেখো চলে যাবো আমরা পরের প্রশ্নে। আমাদের পরের প্রশ্নটা 4 নম্বর প্রশ্নটা,
তো আমাদের বলেছে প্রমাণ করতে বলেছে, এই দেওয়া আছে লগ, লিখছি দেখো প্রমাণটা। আমাদের প্রমাণ করতে বলেছে log 1 + 2 + 3 এর মানটা এটা দেখাতে বলেছে, log 1 + log 2 + log 3 দেখাতে বলেছে। আচ্ছা প্রথমে দেখো এই যে এটা আমরা কী করব, এই যে এখানে যোগ করে নিই আমরা, এই যে 1 2 3, তাহলে এখানে যোগ করলে কত হবে, এখানে দেখো 6 হয়ে যাবে, log 6। এবার আমরা কী করব, log 6কে যদি আমরা গুণের আকারে ভাঙাই, তাহলে কি আমরা লিখতে পারবো 1 × 2 × 3, দেখো এদের গুণ করলে কত হবে, 6 হবে। এবার এখানে লগের সূত্র আছে, লগ যদি গুণের আকারে থাকে লগারিদমগুলো, তাহলে কী হবে, লগ যোগের আকারে হয়ে যাবে। তাই সূত্রটা তোমরা মনে রাখবা, এটা হয়ে যাবে আমাদের log 1 প্লাস log 2 প্লাস log 3, ঠিক আছে। এই যে গুণের আকারটা লগ যোগের আকারে তৈরি হয়ে যাবে। তো দেখো এটাতে আমাদের প্রমাণ করতে বলেছিল, এটা সমস্যা, এটা দেখো আমরা প্রমাণটা করে নিয়েছি। তাহলে আমরা এখানে লিখে দেবো প্রুভড, প্রমাণিত। দেখো 5 নম্বর অঙ্কটা। তাহলে এখানে অঙ্কটা দেখো আমাদের আছে, এই যে 42 কিউব মাইনাস 70 কিউব প্লাস 28 কিউব প্লাস 3 × 42 × 70 × 28, এই মানটা কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা দেখো এখানে আমাদের একটা সূত্র ব্যবহার হবে অঙ্কটাতে। তাহলে দেখো তোমাদের আমি আগে দেখাই, এটা প্রথমে সূত্রটা কিন্তু এটা ব্যবহার হবে। আগে সূত্রটা তোমাদের লিখে দেখাই আমি। তোমাদের সূত্রটা মনে রাখতে হবে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এটা সমান সূত্রটা আছে a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। তারপর আরও আছে এদিকে মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এই যে আমাদের সূত্রটা, একটু লম্বা সূত্রটা আছে, এই সূত্রটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ওকে, তো চলো দেখো আমরা এখানে অ্যাপ্লাই করব। প্রথমে দেখো আমি একটু সাজিয়ে নিই, সূত্রটা সাজানো নাই। তাহলে আমাদের যে আছে 42 কিউব, আচ্ছা এখানে আমাদের প্লাস দরকার, দেখো প্লাস আছে, প্লাস করে দেবো, কিন্তু এখানে -70 লিখে দেবো, দেখো -70 তার হোল কিউব। এটা আবার -70 কিউব ফিরে আসবে, কারণ পাওয়ার 3 থাকলে পরে মাইনাসটা বের হয়, পাওয়ার বিজোড় সংখ্যা থাকলে মাইনাস বের হয়, আর জোড় সংখ্যা থাকলে মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে এখানে মাইনাসটা বের করবে, আবার এটাই ফিরে আসবে। তারপরে দেখো এটা তো আছে 28x কিউব, আর এখানে মাইনাস দরকার, এই যে মাইনাস আছে, -3a হচ্ছে আমাদের 42, বিটা হচ্ছে -70। এই যে মাইনাসটার জন্য এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে, যেটা আমাদের ছিল এখানে দেখো প্লাস ছিল। তারপরে ইন্টু সি আমাদের মতো এখানে সি হচ্ছে 28। এই যে এবার আমরা দেখো এর সঙ্গে কম্পেয়ার করে, এটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এটা হচ্ছে a, এটা b, এটা c। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, ঠিক আছে। তাহলে আমাদের সূত্রটা এবার আমরা অ্যাপ্লাই করব। সূত্রটা হচ্ছে লক্ষ্য করে, যে a প্লাস b প্লাস c, তাহলে a প্লাস b হচ্ছে -70 প্লাস c হচ্ছে 28, ঠিক আছে। আচ্ছা এটাকে একটু বড় বন্ধনী দিই, বড় বন্ধনী, আচ্ছা এটা 28 আছে, হ্যাঁ এটা 28, এই যে দেখো। তাহলে এই যে আর এইদিকে, আচ্ছা এইদিকে এটা আমি লিখলাম না, এটা এই দেখো এই পার্টটা আমরা 0 পেয়ে যাবো। তো এটা যদি 0 হয়ে যায় তো পুরো পার্টটাই 0, তো এটাকে আমি আর লিখলাম না, ঠিক আছে। তাহলে এখানে এটাকে সলভ করে নিই, এটা আমাদের 42 মাইনাস এটা 70 প্লাস 28, এই পার্টটা আমি ডট দিয়ে লিখে দিলাম। আচ্ছা এখানে দেখো 42 আর 28 যদি যোগ করো, এটা কিন্তু তোমরা 70 পেয়ে যাবা, -70 তো আছে, আর এই পার্টটা ডট দিয়ে দিলাম। এই পার্টটা আছে, পুরো লেখা যাবে, কিন্তু আমি এখানে লিখবো না, যেহেতু এই যে এটা কেটে আমাদের দেখো এটাতে 0 চলে আসছে। তাহলে 0 ইন্টু সামথিং, 0-এর সঙ্গে যাই গুণ থাক না কেন সেটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো দেখো এই রাশিমালাটার মান আমরা কিন্তু 0 পেয়ে গেলাম, অ্যান্সারটা। চলে যাবো আমরা 6 নম্বর প্রশ্ন। ত্রিভুজ এবিসি এর লম্ব বিন্দু ও কোণ বিএসি 40 ডিগ্রি হলে কোণ বিওসি এর মান বের করতে বলেছে। আচ্ছা এখানে দেখো লম্ব বিন্দু কী জিনিসটা সেটা তোমাদের আমি দেখাবো। আচ্ছা প্রথমে আগে আমরা একটা ত্রিভুজ তৈরি করছি, আমরা ত্রিভুজ এবিসি। আচ্ছা আমাদের যে ত্রিভুজ এ বি সি, লম্ব বিন্দু দেখো আমরা এই কোণগুলো দিয়ে শীর্ষবিন্দু থেকে এখানে আমরা লম্ব টানলাম, এই শীর্ষবিন্দু দিয়ে এদিকে লম্ব করলাম, আর এই শীর্ষবিন্দু দিয়ে এদিকে এভাবে লম্ব। এই যে লম্ব তিনটি
যে বিন্দুতে মিলিত হবে তাকে বলা হয় লম্ববিন্দু। এই যে দেখো এখানে আমরা ও নাম দিয়ে দিলাম, যে ওটা হচ্ছে লম্ববিন্দু। এই লম্বগুলো নিয়ে মিলিত হয়েছে। আচ্ছা লম্বগুলো, প্রথম লম্বটার নাম এডি দিয়ে দিলাম, তারপর লম্বটা বিই, পরের লম্বটা সিএফ। এই যে তিনটি লম্ব আছে, তিনটি লম্ব মিলিত হয়েছে ও বিন্দুতে, এই ও বিন্দুটাকে বলা হয় লম্ববিন্দু। ওকে, আচ্ছা এখন যখন লম্ব, তাহলে এই কোণগুলো আছে 90 ডিগ্রি, তো লম্ব 90 ডিগ্রি। এই কোণটা আমাদের কত আছে? এই কোণটা আমাদের আছে 90 ডিগ্রি। আর যে এ কোণটা বিএসি যেটা, তাহলে বিএসি কোণটা কিন্তু এখানে বলে দিয়েছে 40 ডিগ্রি, তো এটা হচ্ছে আমাদের 40 ডিগ্রি। তা দেখো তো এখানে আমাদের এই যে আছে, যেটা আমি নামটা বলি এ এফ ও ই, যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজের তিনটি কোণ কিন্তু জানা আছে, তাহলে আমরা 4 নম্বর কোণটা পেয়ে যাব। তাহলে আমরা এই যে 4 নম্বর কোণটা পাবো কী করে? দেখো চতুর্ভুজের 4টি কোণের যোগফল জানি আমরা 360 ডিগ্রি। তাহলে আমাদের যে 4 নম্বর কোণটা, 4 নম্বর কোণের নামটা এই কোণটা, দেখো এটা হচ্ছে আমাদের এফ ও ই। এফ ও ই, এই কোণটা কিন্তু আমরা বের করতে পারবো কী করে? 360 ডিগ্রি থেকে আমরা এই যে তিনটি কোণ জানা আছে তাদের যোগফলটা বাদ দেব। 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি। এই দেখো, তা এখানে 360 ডিগ্রি, এবার এদের আমরা যোগ করব। আচ্ছা এদের যোগফলটা দেখো, এদিকে তো 180, 180 এদিকে 40, তাই না? তাহলে এখানে দেখো আমাদের এই যে বলবো 100, দেখাবো এই জায়গায় দেখাচ্ছে, দেখো 180 আর 40 ডিগ্রি যে যোগ করো, তাহলে 0 ডিগ্রি, এটা হয়ে গেল 12, 220 ডিগ্রি, এটা পেয়ে গেলাম আমরা 220 ডিগ্রি। এবার এটা বিয়োগ করব। আচ্ছা এটা যদি বিয়োগ করো, এটা যদি বিয়োগ করো, এটা বিয়োগ ফলটা পেয়ে যাবো কত? 140 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে এফ ও ই, এই কোণটা পেয়ে গেলাম আমরা 140 ডিগ্রি। এই কোণটা দেখো ছবিতে, এদিকের কোণটা পেয়ে গেলাম 140 ডিগ্রি। এবার দেখো এই কোণটা আর এই কোণটা এটা কিন্তু সমান হবে, এটা বিপরীত কোণ। এই যে দুটো দেখো সরলরেখাংশ ও বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এই কোণটা এই কোণটা বিপরীত কোণ। তাহলে এখানে আমরা বলতে পারবো, এই যে অতএব দিয়ে, অতএব কোণ এফ ও ই সমান সমান বলতে পারবো কোণ বিওসি। বিওসি কেন? এরা হচ্ছে আমাদের বিপরীত কোণ, বিপরীত কোণ। ঠিক আছে, তাহলে অতএব এফ ও ই তো জানা আছে 140 ডিগ্রি, তাহলে আমরা পেয়ে গেলাম বিওসি কোণটা পেয়ে গেলাম 140 ডিগ্রি। দেখো আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেছে, তাই না? যে কোণটা বলেছিল এই কোণটা 140 ডিগ্রি। আচ্ছা চলে যাবো আমরা কত নাম্বার? 7 নম্বর প্রশ্নে। ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র জি এবং ত্রিভুজ জিবিসি 10 বর্গ সেমি হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে বলেছে। আচ্ছা এটাও ভালো প্রশ্ন। দেখো এটা আমরা ছবিটা আঁকি, এখানে ভরকেন্দ্র ধর্ম কাজে লাগবে আমাদের। আচ্ছা ত্রিভুজ, এই যে আমাদের একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ এ পি সি ত্রিভুজ। আচ্ছা ভরকেন্দ্র বলতে দেখো, ভরকেন্দ্র পাওয়ার জন্য প্রথমে আমাদের কী করতে হবে? আমাদের একটা মধ্যমা তৈরি করতে হবে। এই যে আমাদের মধ্যমা, ঠিক আছে, মানে মধ্যমা তিনটি যে বিন্দুতে মিলিত হয়। তা আমরা এই মধ্যমা একটা, এই একটা মধ্যমা, ঠিক আছে, প্রথম মধ্যমাটা আমরা এডি নাম দিলাম, পরের মধ্যমাটাকে বি নাম দিয়ে দিলাম। আচ্ছা মধ্যমা বলে রাখি, মধ্যমা হচ্ছে যে ডি বিন্দুটা বিসি বাহুর মধ্যবিন্দুতে হবে, তখনই আমরা এডিকে মধ্যমা বলবো। ই বিন্দুটা এসি বাহুর মধ্যবিন্দু, আবার এখানে যে সিএফ মধ্যমা তৈরি করব, এই যে, তাহলে এখানে এটার নাম দিয়ে দেবো এফ, তাহলে এফটা হবে এবি বাহুর মধ্যবিন্দু। তাহলে তিনটি মধ্যমা যে বিন্দুতে মিলিত হবে, যেটাকে আমরা জি বিন্দু বলে দিলাম, সেই বিন্দুটাকে বলা হয় ভরকেন্দ্র। এই হচ্ছে আমাদের ভরকেন্দ্র। আর ভরকেন্দ্র এই বিন্দুটা 2:1 অনুপাতে বিভক্ত থাকে। আচ্ছা যাই হোক, তো এখানে যে আমাদের দেখো ত্রিভুজটা আছে, ত্রিভুজ জিবিসি, মানে এই ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বলে দিয়েছে 10 বর্গ সেমি। তা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে? তাহলে আমাদের এখানে জানতে হবে, অতএব এই যে ত্রিভুজ জিবিসি, এই ত্রিভুজটা হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে 1/3 ত্রিভুজ এবিসি। সম্পূর্ণ ত্রিভুজের 3 ভাগের 1 ভাগ হবে এই যে জিবিসি ত্রিভুজটা, এই ত্রিভুজটা, কারণ এই ভাগটা আর এদিকের ভাগটা,
এই 3টে ভাগ সমান হবে। মানে এখানে তোমাদের বলে রাখি, এটা বলে রাখি, এখানে আমাদের যে সমান হবে ত্রিভুজ, এই যে ত্রিভুজ, তার ত্রিভুজ বি, ত্রিভুজ, আচ্ছা ত্রিভুজ, তার সরি এখানে দেখা যাবে ত্রিভুজ জিভিসি, এই ত্রিভুজটা সমান সমান হবে ত্রিভুজ জিভিএ, ত্রিভুজ চিহ্ন দিয়ে দেবো, ত্রিভুজ জিভিএ সমান সমান হবে ত্রিভুজ জিএসি। এই যে 3টা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এদিকে একটা ত্রিভুজ, এদিকে একটা ত্রিভুজ, এই সাইডে ত্রিভুজ, এই 3টা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। এটা কিন্তু এই মধ্যমা দিয়ে এটা ধর্মটা আছে। তোমাদের এটা বইতেও আছে, প্রয়োগটা আছে। আচ্ছা তোমাদের আমি বইতে দেখিয়ে দিচ্ছি কোথায় আছে। তোমাদের যে বইটা আছে নবম শ্রেণী গণিত বই, তোমরা চলে যাবা 245 পাতা। দেখো এই যে আমাদের প্রয়োগ 8 আছে না, প্রয়োগ, সেখানে আমাদের দেওয়া আছে। দেখো ত্রিভুজ জিবিসি সমান সমান 1/3 ত্রিভুজ এবিসি। ত্রিভুজ এবিসি এর 3 ভাগের 1 ভাগটা হচ্ছে ত্রিভুজ জিবিসি। প্রয়োগটা দেখো প্রমাণ করে দিয়েছে এখানে, ঠিক আছে। প্রয়োগটা পেজ নাম্বার 245 পাতা বলে দিলাম, তো সেখান থেকে তোমরা প্রমাণটা দেখে নিবা। তাহলে এটা হয় আমাদের। তাহলে এখানে দেখো আমাদের যেটা দেওয়া আছে ত্রিভুজ জিবিসি আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে বা ত্রিভুজ জিবিসি আছে 10 বর্গ একক। ত্রিভুজ এবিসির মানটা এখানে পেয়ে যাব 1/3 ত্রিভুজ এবিসি। তো এবার দেখো অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা এখন পেয়ে যাব। এই যে বর্গমূল করে নাও, 10 × 3 = 30, তাহলে 30 বর্গ একক, 30 বর্গ একক। এই হচ্ছে আমাদের ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। আচ্ছা এবার দেখো আমরা চলে যাব কত নম্বর প্রশ্নে, 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে মূল বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব 5 একক হলে এক্স এর মান বের করতে বলেছে। খুবই সহজ প্রশ্ন। দেখো মূল বিন্দু আমরা কি জানি, মূল বিন্দু জানি 0 0, ঠিক আছে। মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0। তাহলে মূল বিন্দু হচ্ছে 0, 0, তারপরে একটা বিন্দু আছে এই যে x, 4। আচ্ছা মূল বিন্দুটাকে এ নিয়ে নিলাম, এটাকে আমরা বি বিন্দু নিয়ে নিলাম। তাহলে এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব যেটা এ বি, তাহলে এ বির মধ্যে দূরত্ব দেখো, তাহলে এখানে আমরা পেয়ে যাবো মূল বিন্দু থেকে দূরত্ব বলতে যে s² + 4r², কারণ এগুলোতে 0 0, এগুলোতে কোনো দাম নাই, শূন্য দাম নাই বলে দেখো মূল বিন্দু থেকে দূরত্ব জানতে চাইলে এর বর্গ প্লাস এর বর্গ করে নেবা, ঠিক আছে, এই বিন্দুটারই বর্গ। তাহলে আমরা দেখো এই দূরত্ব আবার বলে দিয়েছি কত, 5 একক। তাহলে ওই দিকে যদি বর্গ করি রুটটা উঠে যাবে, s² + 4r² আমরা 16 পেয়ে যাবো, আর এখানে 5-এর বর্গ আমরা 25 পেয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা ইমপ্লাইজ s², আচ্ছা 25 থেকে এদিকে 16টা বিয়োগ হয়ে আমরা 9 পেয়ে যাবো। তাহলে এক্স এর মানটা কত হয়ে যাবে, +-3, এটা মনে রাখবা। প্লাস মাইনাস হবে, যখন স্কোয়ার উঠাবা প্লাস মাইনাস হবে, আর রুট ওভার চেপে যাবে। রুট ওভার বলতে 9-এর বর্গমূল, 9-এর বর্গমূল 3, 3 3 9। তাহলে এক্স এর মানটা পেয়ে গেলাম +-3। তো আমাদের এখানে দেখো এই যে এক্স এর মানই বের করতে বলেছিল, যেটা আমাদের অ্যান্সারটা +-3। আচ্ছা পরের প্রশ্নগুলোতে আমরা চলে যাব। এরপরে আমরা 9 নম্বর প্রশ্নটা তোমাদের করে দেখাবো। আচ্ছা দেখো 9 প্রশ্নটা, দুটি বিন্দু দেওয়া আছে, এই বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ যে বিন্দুতে 2:3 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হয় তার স্থানাঙ্ক বের করতে বলেছে। আচ্ছা দেখো আমরা কীভাবে এটা অ্যান্সারটা করব। এখানে দেখো এই যে দুটি বিন্দু আছে, আমি এভাবে একটা সরলরেখাংশ তৈরি করে দেখাচ্ছি আমি। এই যে আমাদের একটা সরলরেখাংশ, আমাদের দুটি বিন্দু, এই একটা বিন্দু, তাহলে এটা এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু। এ বিন্দুর স্থানাঙ্ক আমরা নিয়ে নিলাম, এই যে আমাদের স্থানাঙ্ক দেওয়া আছে 5,3, এটা আমরা নিলাম 5,3। আর বি বিন্দুর স্থানাঙ্ক, এই যে দেখো বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -7, -2, এটা হচ্ছে আমাদের -7, -2। আর এই যে একটা বিন্দু দেওয়া আছে পি বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলেছে, যেটা 2:3 অনুপাতে বিভক্ত করেছে। এই পি বিন্দুর স্থানাঙ্ক আমাদের দরকার। তো দেখো এভাবে কিন্তু প্রশ্ন বলেছে, এই দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ যে বিন্দুতে, মানে যে বিন্দুতে, যে পি বিন্দুটা, যে বিন্দুতে 2:3 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হয়, অন্তস্থ বলতে ভিতরে আছে, অন্তস্থভাবে বিভক্ত হয় তার স্থানাঙ্ক, মানে পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলেছে। দেখো পি বিন্দুর যে স্থানাঙ্ক পেয়ে যাবো আমরা, পি বিন্দুর স্থানাঙ্ক, সেখানে আমরা লিখছি পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক সমান সমান, দেখো পি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে যাবো এভাবে।
দেখো বিন্দুটা দেখো, এখান থেকেই কিন্তু এই পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে তোমরা শিখে যাবা কীভাবে। আচ্ছা এখানে লক্ষ্য করো, এই যে আমরা প্রথমে এই 2 আছে না, তো 2-এর সঙ্গে এটা গুণ করো, তাহলে 2 × -7 মধ্যে প্লাস, ঠিক আছে। তাহলে 2 × -7, তারপরে দেখো এখানে প্লাস দেওয়ার পর এই যে এবার 3 দিয়ে একে গুণ করবা, 3 × 5, ওকে। আচ্ছা তারপরে বাই দিয়ে এখানে আনুপাতিক যোগ, মানে 2 + 3 এভাবে করে নেবা। এই হচ্ছে প্রথম পার্টটা, এক্সের পার্টটা এটা। এরপরে ওয়াইয়ের পার্টটা দেখো আবার 2 গুণিত এই যে ওয়াইয়ের সঙ্গে গুণ, মানে এক্সের সঙ্গে গুণ করে এক্সের পার্ট, আর ওয়াইয়ের সঙ্গে গুণ করে ওয়াইয়ের পার্টগুলোর সঙ্গে গুণ করে ওয়াইয়ের পার্টটা পাবো। 2 গুণিত -2 প্লাস আবার 3 গুণিত 3 বাই এই যে অনুপাতের যোগফল, এই যে 2:3 ছিল না, তো 2 আর 3 যোগফল করে নেবা। এই হবে আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক, ওকে। এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা বের করছি। এবার এটা সলভ করি, আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। দেখো এটা হবে আমাদের -14 প্লাস, এটা হবে 5 থেকে 15 বাই 5 কমা এটা -4 প্লাস এটা 9, এটা হবে 5। তাহলে এখানে আমরা দেখো এটা আমরা পেয়ে যাবো 1/5, আর এটা দেখো এটা আমরা বিয়োগ করি, এটা 5 পাবো, হচ্ছে 5 কেটে গেল, তাহলে আমরা 1/5, 1। এই দেখো আমরা এই যে পি বিন্দুর স্থানাঙ্ক যেটা পেয়ে গেলাম কত, 1/5, 1 পেয়ে গেলাম। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, তাই না। আমাদেরকে বলেছিল এই যে তার স্থানাঙ্ক কত, তাহলে স্থানাঙ্ক কত পেয়ে গেলাম আমরা, স্থানাঙ্ক আমরা বের করে নিলাম, এই যে 1,5, 1, এটাই আমাদের অ্যান্সার। পরের প্রশ্নে আমরা চলে যাব, আমরা 10 নম্বর প্রশ্নে চলে যাব। দেখো প্রশ্নটা বলছে ত্রিভুজ এবিসি এর ABC এই 3টি বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে দেখো, আর ত্রিভুজের ভরকেন্দ্র বলে দিয়েছে, তাহলে এক্স ও ওয়াইয়ের মানটা বের করতে বলেছে। আচ্ছা ত্রিভুজটা আমরা তৈরি করছি, এই যে আমাদের ত্রিভুজ, তিনটি বিন্দু এ। আচ্ছা এই বিন্দুটা আমাদের এখানে 4, -3, তারপরে বি বিন্দু, এটা আমাদের বি বিন্দুটা -2,2, দেখো বিন্দুগুলো দেওয়া আছে। আর সিটা আমাদের x, y, এই যে বলেছে যথাক্রমে পরপর। আচ্ছা আর এখানে ভরকেন্দ্র, দেখো ভরকেন্দ্র বলতে আমি এখানে একটা ভরকেন্দ্র তৈরি করছি মধ্যমা, তার মধ্যমা আমরা এইভাবে তৈরি করছি, এখান থেকে দেখো এই যে আমার মধ্যমা, ঠিক আছে। তাহলে এই যে মধ্যমা এটা আমরা ডি নাম দিয়ে দিলাম, সিডি। তাহলে এই মধ্যমার ভরকেন্দ্রটা এখানে আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের জি বিন্দু, এর স্থানও কিন্তু 0, 0 বলে দিয়েছে ভরকেন্দ্র। আর ভরকেন্দ্রটা 2:1 অনুপাতে বিভক্ত হয়, এদিকে 2 ভাগ, এদিকে 1 ভাগ, এটা আমাদের ধর্ম ভরকেন্দ্রের। তাহলে দেখো আমাদের এক্স এবং ওয়াইয়ের মানটা কী করে পেয়ে যাবো, এই বিন্দুর স্থানাঙ্কটা সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবো। দেখো ডি বিন্দুর স্থানাঙ্ক আগে বের করে নেবো, এই যে ডি বিন্দুটা হবে এবি বড় মধ্যবিন্দু, যেহেতু সিডি মধ্যমা, তাই না। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবো, দেখো ডি বিন্দুর স্থানাঙ্ক পাবো এই যে এ এবং বি বিন্দুর মধ্যবিন্দু। তাহলে এখানে দেখো এদের যোগফল, তাহলে এখানে -5 প্লাস এই যে -5 + 4/2, এক্সের পার্টের যোগফল /2, কমা আর ওয়াই পার্টের যোগফল, মানে 2 প্লাসটা মাইনাসে যাবে, -3 আছে বলে 2 - 3/2, এই যে মধ্যবিন্দুটা। তাহলে এটা সলভ করলে এটা কত হবে, এটা হয়ে যাবে আমাদের -1/2, আর এটাও আমাদের হয়ে যাবে -1/2। দেখো তারপর ডি বিন্দু মধ্যবিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম এটা। এবার দেখো এই আমরা এই যে দেখো এই যে জি বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে, এই জি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করার চেষ্টা করব, ভরকেন্দ্র স্থানাঙ্ক। তাহলে ভরকেন্দ্র স্থানাঙ্ক কী করে পাবো, লক্ষ্য করো এই যে জি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করছি। তাহলে আমরা দেখো এই যে ডি বিন্দুতে পেয়ে গেলাম, ডি বিন্দুর মধ্যে পেলাম -1/2, -1/2, এই যে দেখো। তাহলে আমরা যেভাবে বের করি যে এই 2টা গুণ হবে এই এক্সের পার্টের সঙ্গে, আর এই 1টা গুণ হবে এক্সের সঙ্গে। তাহলে এখানে আমরা লিখতে পারবো 2 × -1/2 প্লাস এক্স গুণিত 1, এই 1-এর সঙ্গে এক্স গুণ, আর নিচে 2 + 1, এই যে দেখো একটু দেখাচ্ছে তোমাদের, এটা নিচে হয়ে গেছে আমাদের। আচ্ছা তারপরে দেখো এবার ওয়াইয়ের পার্টটা,
ওয়াইয়ের পার্টটা হবে 2 গুণিত মাইনাস হাফ প্লাস আর 1 গুণিত ওয়াই, 1 গুণিত ওয়াই, আর নিচে 2 যোগ 1। এইভাবে আমরা পেয়ে যাব জি বিন্দুটা। তাহলে চলো এটাকে সলভ করে নিই আমরা। তো এখানে 2 দিয়ে কেটে যাবে, তো এটা -1 প্লাস এক্স বাই এটা 3, এখানে 2 দিয়ে কেটে যাবে, এটা -1 প্লাস ওয়াই বাই 3। আচ্ছা, এই বিন্দুটাই বলে দিয়েছে 0,0, ভর কেন্দ্রটা 0,0 বলেছে। তাহলে আমরা দেখো এক্সের পার্টের সঙ্গে এক্সের পার্ট সমান আর ওয়াইয়ের পার্টের সঙ্গে ওয়াইয়ের পার্ট সমান করে আমরা এক্স এবং ওয়াইয়ের মানটা পেয়ে যাবো। তাহলে অতএব -1 প্লাস এক্স বাই 3 সমান 0। তাহলে এখান থেকে দেখো বর্গমূল করবো, এটা আমাদের দেখো 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে এক্সের মানটা আমরা 1 পেয়ে যাচ্ছি, -1কে ডান দিকে নিয়ে গিয়ে একইভাবে ওয়াইয়ের পার্টের সঙ্গে ওয়াইয়ের পার্টটা সমান করবো এই পার্টের সঙ্গে। তাহলে -1 প্লাস ওয়াই বাই 3 যেগুলো 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে -1 প্লাস ওয়াই সমান 3 × 0 0। তাহলে এখান থেকে ওয়াইয়ের মানটা আমরা পেয়ে যাবো +1। তা দেখো আমাদের যে বলেছিল এক্সের আর ওয়াইয়ের মানটা দেখো আমাদের পেয়ে গেছে, আমাদের অ্যান্সার হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব কত নম্বরে? আমরা চলে যাব 11 নম্বরে। দেখো প্রশ্নটা আমাদের কি বলছে, তাহলে এখানে লক্ষ্য করো যেটা বলেছে একটা সামুদ্রিক বলেছে। এই যে একটা সামুদ্রিকের সন্নিহিত বাহুদের দৈর্ঘ্য দেওয়া আছে, বৃহত্তর বাহুদের মধ্যে দূরত্ব 2 সেমি হলে ক্ষুদ্রতর বাহুদের মধ্যে দূরত্ব বের করতে বলেছে। আচ্ছা, তো দেখো আমরা প্রথমে একটা সামুদ্রিক তৈরি করছি। দেখো এভাবে সামুদ্রিকটা তৈরি করব। এইভাবে আমরা একটা সামুদ্রিক তৈরি করলাম। সামুদ্রিকের নাম আমরা দেবো এ বি সি ডি নাম দিলাম। আচ্ছা দেখো আমাদের যে বলেছে এই যে বৃহত্তর বাহুদের মধ্যে দূরত্ব, যেটা আমরা এখানে তৈরি করব। দেখো বৃহত্তর বাহুদের কোনটা? এই যে বড়, এই যে বৃহত্তর বাহুদের মধ্যে দূরত্ব, এখান থেকে আমরা এই একটা দূরত্ব লম্ব দূরত্ব যেটা এফ হচ্ছে বৃহত্তম বাহুদের মধ্যে দূরত্ব, যেটা আমাদের বলে দিয়েছে 2 সেমি। আর ক্ষুদ্রতর বাহু, এটা ছোটো বাহু, এটা লম্বা আছে, এটা চওড়া আছে। এটা ক্ষুদ্রতর বাহুদের মধ্যে দূরত্ব, তাই এই বিন্দু থেকে আমরা লম্ব টানবো, এগুলো হচ্ছে লম্ব হবে, ঠিক আছে। তো এইভাবে করে একটা লম্ব তৈরি করলাম। এটা হচ্ছে আমাদের এটার নাম হবে আমাদের ডিই। এই যে দেখো এই যে ডিই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম বাহুদের মধ্যে দূরত্ব, এটা আমাদের বের করতে হবে। ডিইটা আমাদের দরকার, যেটা আমাদের বলেছে। দেখো এই যে ক্ষুদ্রতর বাহুদের মধ্যে দূরত্ব, এটা যে ছোটো বাহু আছে না, এই ছোটো বাহু দুটির মধ্যে দূরত্ব যে ডিই, এই ডিইর মানটা বের করতে হবে। আর বৃহত্তম যে বাহুদের মধ্যে দূরত্ব এফের দৈর্ঘ্য এখানে 2 সেমি, এটা দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা কী করব, এই যে ডিবি কর্ণ আমরা টেনে নিলাম। এখন দেখো তো এই যে ত্রিভুজ আছে আমাদের এবিডি। ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। এবি হচ্ছে, দেখো এবি হচ্ছে আমাদের ভূমি আর ডিটা লম্ব। হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। তাহলে এখানে হচ্ছে ভূমিটা আমরা এবি নিয়ে নেব, এবি, আর ডিটা আমরা লম্ব নিয়ে নিলাম। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু। আচ্ছা, এবি দেখো এখানে আমাদের বাহুগুলি বলে দিয়েছে, যে বড় বাহুটা 5 আর ছোটো বাহুটা হবে আমাদের 3 সেমি। দুটি সন্নিহিত বাহু দৈর্ঘ্য দেওয়া আছে সামুদ্রিকের। তাহলে এখানে কিন্তু আমরা যেটা পাবো, এবির মানটা 3 পেয়ে যাবো, ঠিক আছে। এবির মানটা 3 আর এডির মানটা পেয়ে যাবো 5, 3 সেমি 5 সেমি। তাহলে এবিটা 3 আর এখানে ডির মানটা থাক, ডির মানটা কিন্তু আমাদের বের করতে হবে। ওকে, এবার আমরা দেখো কি করব। এবার আমরা এই যে সামুদ্রিকটা আছে না, এবিসিএফ, তাহলে যে সামুদ্রিক চিহ্ন দিয়ে দিলাম। সামুদ্রিক এবিসিডি সামুদ্রিক আছে, এবিসিডি সামুদ্রিকের ক্ষেত্রফল। সামুদ্রিকের ক্ষেত্রফল কি? এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজের ক্ষেত্রফলের ডবল। তো আমরা এখানে 2 ইন্টু ত্রিভুজ এবিডি এটা করতে পারবো, কারণ কোনো সামুদ্রিকের একটি কর্ণ সেই সামুদ্রিকটাকে সমান দুটি ত্রিভুজে ভাগ করে দেয়। এদিককার ত্রিভুজটা এদিককার ত্রিভুজটা সমান, তাহলে এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফলের ডবল হবে পুরো সামুদ্রিকের ক্ষেত্রফল, যেটা আমরা করতে পারবো। 2 ইন্টু আর সামুদ্রিকের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করলাম 2 ইন্টু 3 ইন্টু ডিই, 2 কেটে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম 3 ডিই।
দেখো সামুদ্রিক ক্ষেত্রফল কত পেলাম 3DE। এবার দেখো যখন ভূমি, ঠিক আছে, সামুদ্রিক ABCD এর ভূমিটা আমরা নিয়ে নেব BC, ভূমি হচ্ছে BC এবং উচ্চতা নিয়ে নেব আমরা AF এবং উচ্চতা, এবং সামুদ্রিকের উচ্চতা আমরা নেব AF। ঠিক আছে, দেখো সামুদ্রিকের যে একটা ক্ষেত্রফলের সূত্র জানি, ভূমি এবং উচ্চতা জানা থাকলে, সামুদ্রিকের ভূমি আর উচ্চতা জানা থাকলে সেই সামুদ্রিকের যে ক্ষেত্রফলের সূত্র হবে, দেখো সেই সামুদ্রিকের ABCD এই সামুদ্রিক ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, যে ভূমি ইন্টু উচ্চতা, এটা মনে রাখবো, ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র। তাহলে ভূমির মান আমরা BC, AD যদি আমাদের, ঠিক আছে, AD যদি 5 সেমি হয় তাহলে BCরও কিন্তু 5 সেমি, তাহলে BCর মান হচ্ছে 5। আর AFটা আমাদের দেখো প্রশ্নে বলে দিয়েছি, AFটা আমাদের কত 2 সেমি, তাহলে AFের জায়গায় আমরা 2 লিখে দেবো। তাই এটা আমাদের সামুদ্রিক ক্ষেত্রফল, তাহলে এটাও সামুদ্রিক ক্ষেত্রফল, এটাও সামুদ্রিকের ক্ষেত্রফল। তাহলে অতএব দিয়ে আমরা বলতে পারবো এই যে 3DE সমান 5 × 2। তো এটা সলভ করে আমরা অ্যান্সার পেয়ে যাবো। তাহলে এখান থেকে দেখো DE কত হবে, এটা 10/3। আচ্ছা, এটা ভাগ করে নেবা, যদি ভাগ করে নাও 3 × 3 = 9, 1 নেমে যাবে, 3 পূর্ণ 1/3, এটাই আমাদের কিন্তু অ্যান্সার। যে ডি এর মানটা পেয়ে গেলাম 3 পূর্ণ 1/3 সেমি। ওকে, আমাদের যে বলেছিল, এই যে কি বলেছিল, ক্ষুদ্রতম বাহুদের মধ্যে দূরত্ব ডি, এই যে ক্ষুদ্রতম বাহুদের মধ্যে দূরত্ব ডি এর মানটা পেয়ে গেলাম 3 পূর্ণ 1/3 সেমি। তাহলে আমরা এখানে অ্যান্সারটা লিখে দেবো, এই যে 3 পূর্ণ 1/3 সেমি। চলে যাবো আমরা 12 নম্বর প্রশ্ন। দেখো একটি অর্ধবৃত্তের পরিসীমা দেওয়া আছে 36 সেমি, তাহলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। অর্ধবৃত্তের পরিসীমা, আমাদের এখানে একটি অর্ধবৃত্তের ছবি তৈরি করি আমি। দেখো আমাদের অর্ধবৃত্তের পরিসীমার কথা বলেছে। অর্ধবৃত্তের ছবিটা কীভাবে হয়, অর্ধবৃত্তের যে ছবিটা হয় এভাবে, দেখো তাহলে এই যে দেখো, এই যে আমাদের অর্ধবৃত্ত। ওকে, এবার অর্ধবৃত্তের ব্যাসার্ধ ধরো আমরা, এই যে এটা ও, এটা পি, ব্যাসার্ধ আমরা ধরে নিলাম আর। তাহলে অর্ধবৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে অর্ধবৃত্তের এই যে অর্ধেকটা পরিসীমা যেটা হবে, দেখো সম্পূর্ণ একটা বৃত্ত ব্যাসার্ধ যখন আর, সম্পূর্ণ বৃত্তের পরিধি ঘেরাটা, সম্পূর্ণ বৃত্তের পরিধি আমরা জানি 2πr। তাহলে এই যে অর্ধেকটা কত হবে, অর্ধেকটা হবে আমাদের πr, 2πr এর অর্ধেক πr। আর এই যে ব্যাসটা নিয়ে আছে, তাই না, টোটাল যে আমাদের পরিসীমাটা, তাহলে ব্যাসটা হচ্ছে আমাদের কত, এটিকে আমরা যদি কিউ নাম দিয়ে দিই, তাহলে যে পি কিউটা হচ্ছে আমাদের ব্যাস, যেটা হচ্ছে আমাদের 2r, ব্যাসার্ধ আর হলে ব্যাস হবে 2r। তাহলে এই অর্ধবৃত্তের যে পরিসীমাটা আমরা পাবো, অর্ধবৃত্তের পরিসীমা কত হবে, πr প্লাস এই যে 2r। এই সাইডটা দেখো, এটা হচ্ছে আমাদের πr আর এটা ব্যাসটা হচ্ছে আমাদের 2r। তাহলে πr প্লাস 2r মিলে হচ্ছে অর্ধবৃত্তের মোট পরিসীমা। এই পরিসীমাটা বলেছে কত, 36। তো এখান থেকে অর্ধবৃত্তের ব্যাসটা আমাদের পেয়ে যাবো। আগে ব্যাসার্ধ পাবো, ব্যাসার্ধ পেয়ে গেলে ব্যাস পেয়ে যাবো। তাহলে এখান থেকে আমরা সরল করব। এখান থেকে আমাদের আর কমন যাবে, পায়ের মান 22/7 প্লাস 2 36। তাহলে আর এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ, 22 প্লাস 7 দিয়ে 14 36। তো দেখো আর ইন্টু এটা যদি যোগ করো, এটা পেয়ে যাবো আমরা 36, নিচে 7, 36 কেটে দেবো, এখানে 1 হয়ে গেল। তো দেখো আর এর মানটা কিন্তু আমরা 7 পেয়ে গেলাম। তাহলে আর যেহেতু 7 হয়, তাহলে ওতে ব্যাস কত, ব্যাস হয়ে যাবে আমাদের 2r, 2 × 7, তাহলে গুণ করে কত হয়ে যাবে, গুণ করে হবে 7 দিয়ে 14 সেমি। এই যে অর্ধবৃত্তের যে ব্যাস কত, 14 সেমি, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাব। এরপরে আমাদের প্রশ্নটা বলেছে, এটা হচ্ছে 13 নম্বর প্রশ্ন। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আচ্ছা, তাহলে আমাদের দেখো বৃত্তের ব্যাসার্ধ প্রথমে আমরা আর ধরে নিই। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর ধরলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি πr²। ওকে,
এবার বৃত্তের ব্যাসার্ধ 10% বাড়াবে, মানে আর তো ছিল প্লাস আর এর 10%। এই দেখো আগে ছিল আর এর 10% বৃদ্ধি করছে, তাহলে এখন নতুন ব্যাসার্ধ এটা হয়ে যাবে আমাদের। শূন্য শূন্য কেটে দাও, তো এটা আর প্লাস এখানে r/10, তো এটা কত হবে, ভগ্নাংশ যোগ্য করো, এটা হবে 10r প্লাস আর, তো এটা হবে 11r/10। তাহলে এখন আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম এটা। আচ্ছা, তাহলে এবার দেখো তো, এবার আমরা এই ক্ষেত্রে আমাদের বৃত্তের ক্ষেত্রফল কী হবে, পাই আর স্কোয়ার। আর বলতে 11r/10 তার হোল স্কোয়ার, তাহলে পাই এটা হবে 121 আর স্কোয়ার, আর নিচে 100। আচ্ছা, এটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখি 121/100 ইন্টু পাই আর স্কোয়ার। ওকে, তো এটা কিন্তু দেখো আগের চেয়ে কিন্তু বেড়েছে, 121 বড়, আগের চেয়ে বড় ভগ্নাংশ, আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে আমাদের ক্ষেত্রফলটা। তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে ক্ষেত্রফল বৃদ্ধি পায় 121 পাই আর স্কোয়ার থেকে বিয়োগ দিতে হবে পাই আর স্কোয়ার, ঠিক আছে, এতটা বৃদ্ধি পাবে বড় থেকে ছোটো বাদ দিয়ে। তাহলে এখানে দেখো লসাগু 121 পাই আর স্কোয়ার মাইনাস এটা হবে 100 পাই আর স্কোয়ার। এটা যদি বিয়োগ করে নাও, তাহলে বিয়োগ করে পেয়ে যাবা 21 পাই আর স্কোয়ার বাই 100। এই যে দেখো, তাহলে এটা আমাদের কি ক্ষেত্রফল বৃদ্ধি পেল। এবার শতকরা বৃদ্ধি কত পেল, দেখো শতকরা বৃদ্ধি পাওয়ার যে নিয়মটা আমাদের, যেটা বৃদ্ধি পেয়েছে সেটা উপরে লিখে দাও, এই যে পাই আর স্কোয়ার বাই 100। এবার কত থেকে বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে পাই আর স্কোয়ার, আগে ছিল কিন্তু পাই আর স্কোয়ার, এটা থেকে এটা বৃদ্ধি পেয়েছে, এতটা বৃদ্ধি পেল। এবার কী থেকে বৃদ্ধি পেয়েছে, পাই আর স্কোয়ার, সেটা নিচে থাকবে আর গুণ হবে আমাদের 100 দিয়ে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের শতকরা বৃদ্ধি। তো এবার আমরা সরল করব, তাহলে দেখো 21 পাই আর স্কোয়ার বাই 100, আর এটা নিচেটা উল্টে যাবে 1/পাই আর স্কোয়ার ইন্টু 100। দেখা যাচ্ছে না, এই যে দেখো, তাহলে এখানে পাই আর স্কোয়ার কেটে দেবো, এখানে 100 কেটে দিই, তাহলে হচ্ছে 21%, ঠিক আছে। আমাদের অ্যান্সারটা হচ্ছে 21%। আচ্ছা, এটা আমরা কত অ্যান্সারটা পেয়ে গেলাম, 21%। চলে যাবো আমরা 14 নম্বর প্রশ্নে। দেখো আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্নে আমরা চলে এসেছি, 14 নম্বর প্রশ্ন। আমাদের যেটা দেওয়া আছে 27 তার পাওয়ারে x সমান 81 তার পাওয়ারে y হলে x = y বের করতে বলেছে। আচ্ছা, 27কে আমরা 3-এর কিউব করতে পারবো, বাইরে আবার x পাওয়ার আছে সমান 81কে 3-এর পাওয়ারে 4 করতে পারবো, 3-এর পাওয়ারে 4 মানে 81, বাইরে y আছে, ঠিক আছে। এভাবে দেওয়া আছে আমাদের। তাহলে এটাকে সরল করলে দেখো পাওয়ারে গুণ হয়ে যায়, 3-এর পাওয়ারে x, তাহলে 3x, আর এখানে দেখো 4-এর পাওয়ারে গুণ হয়ে যাবে, তাই 3-এর পাওয়ারে 4y হয়ে যাবে, এটা গুণ করে এটা 4y। এবার আমরা দেখো মূল সংখ্যার সমান, তাহলে পাওয়ার সমান করতে পারবো, তাহলে অতএব 3x সমান 4y। আচ্ছা, তাহলে এখান থেকে লক্ষ্য করো আমরা x/y লিখতে পারবো, তাই এখানে 4/3 লিখতে পারবো, ঠিক আছে। এটাকে বর্গগুণ করে আবার এটা ফিরে আসবে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো x = y কত পেয়ে যাবো, 4:3। দেখো 4:3 আমাদের কিন্তু অ্যান্সার মিলে গেছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের বলেছিল x = y এর মানটা 4:3। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। পরবর্তী ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি আসবে, তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো।